আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 7। চলুন আজকের পর্ব শুরু করি। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে দু চোখ দিয়ে গিলে খাচ্ছে তার সেদিকে খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধর মতো তাকিয়ে আছে তাকবীর একঘরে দৃষ্টিতে। গভীর চোখ দুটো অন্বেষে জড়িয়ে রয়েছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16-র এক লাহস্যময়ী নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরের গঠনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে সেই বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পলক তাকালেই নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। উলটপালট হয়ে যায় ভিতরের সবকিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরও 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে খা খা করছিল চারিপাশ। খাল বিলের পানি শুকিয়ে মাটির খড়খড়ে হয়ে যায় সে সময়। ঠিক তেমনিভাবে ভিতরের খাবারের মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের ভগ্ন হৃদয়। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটেফোঁটাও ছিল না। অযাচিত কারণে বিষাদে ছেয়েছিল অমৃতকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, একা একা, কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরের মন একটু একা থাকতে চাইছে, যেখানে থাকবে না কোনো কোলাহল। যে ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রামের রাস্তার দিকে যেতে থাকে তাকবীর। সুবিস্তুর মাঠের মতো খোলা জায়গায় পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বটগাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের তেড়ে পাঞ্জাবির নিচের অংশ এই পথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কোকড়া চুলগুলো এলোমেলোভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে যায় বটগাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনের পুরুষালী দেহখান কেঁপে উঠে 2 কদম পিছিয়ে যায়। শুকনো ঢুক গিলতে থাকে সে অনবরত। প্রচলিত এমন অনেক কথা শুনেছে সে। ভর দুপুরে নাকি বের হতে নেই, সাতচুন্নি ঘুরে বেড়ায়, বিশেষ করে বটগাছে। তবে একজন গণ্যমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তার বিশ্বাস করা কখনই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ডালের মধ্যে দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর, তখনই ভেসে আসলো মেয়েলি সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মশকরা হচ্ছে? এই দিনে দুপুরে কোনো মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের উপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুচকে ফেললো তাকবীর। গমগমে আওয়াজে বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছি। তাকবীর ঘুচিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যি তার গাড়ির পিছনে কতগুলো কুকুরের দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটা নামবে আর হাউমাউ খাও বলে হাপিস গাপিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পানির মতো পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছক আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হেসে নিচে থেকে একটা বড় ইটের ভাঙ্গা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতে দৌড়ে পালিয়ে যায় সবগুলো। এই মেয়ে, নামতে পারো এবার, কুকুরগুলো চলে গিয়েছে। সত্যি তো? 3 সত্যি। বাক্য কর্ণপাত হবার সাথে সাথে এক লাফে নিচে পড়ল তরুণীটি। সেখানেই ফ্রিজড হয়ে যায় তাকবীর। চোখের পলক ফেলতে যেন ভুলে গেল সে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিনে দুপুরে ভূত দেখছে। 2 চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য
চোখের পাতা যেন কোনো এক টাইম টেবিলের চক্রে আটকে যায়। সব কিছু ভুলে শুধু চোখ জোড়ালো আলো দিয়ে দেখতে থাকে তার সান্নিধ্যে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাহস্যময়ী নারীকে। মনের কোণায় জাগা ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলুকেশি। এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভড়কে যায়। সবসময় ঘরবন্দি আর একা থাকার কারণে মন এখনো সেই 12 বছরের এলিজাবেথে আটকে আছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেইভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো নয়, তার জন্য নিরাপদ নয়। চাচা বলেছে। এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চুরু করে বেঁধে নেয়, অতঃপর চাদর দিয়ে চুল মুখ আপাদমস্তক ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টি ভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। গায়ের সুতি গোল জামা যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই, ফুল হাতার হওয়ায় একদম বোরকার মতো লাগছে। পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্যের মাধুর্যতা এক ফোঁটাও কমাতে পারেনি এই মেয়ের। গলায় খাসকি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। এই অসময়ে বের হয়েছে কেন জানো না? সুন্দরী মেয়েদের প্রতি আচর করে বেশি। কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব। কিন্তু আমাকে তো কুকুরে আচর করতে চেয়েছে। খাড় কাত করে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানে সে বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করে কেন জানি মেয়েটিকে খুব ঘাঁটতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা কুকুর আচর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। সত্যি? উপর নিচ মাথা ঝোঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখেছে, এগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয় এলিজাবেথের হাত মাথায় যেতে দেরি হয় না। চাদর দিয়ে দ্রুত ভালো করে পেঁচিয়ে নিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখই ঢেকে ফেলে। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারল না তাকবীর। ফিক করে হেসে দিল, প্রাণ খোলা আরাম ভরে হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিবুসরে প্রত্যুত্তর করল, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বলল বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাওনি? না। তেসরা চোখে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন পড়াশোনা করো না তুমি? এলিজাবেথ চটজলদি ছাড়া উত্তর দিল স্পষ্ট ভাষায়, চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎ উৎফুল্লতায় গেয়ে উঠে বলল, মম আসলে আমি আবার স্কুলে যাব। মম? প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করল না। নির্মেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া অবয়বে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে অকুতভয়ী হৃৎপিণ্ড হৃদয়ের কষ্টের বাঁধ ভাঙতে শুরু করেছে তা বুঝতে পারে সে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল সে। পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা। বাচ্চা শব্দটা শুনে নাক কুচকে মাথা তুলল এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর। সবিনয়ে বলল, উঠো, পৌঁছে দিচ্ছি লুকেশি। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেওয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারল এলিজাবেথের চাচা এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো তাকবীর। এবার নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ, তোমার জন্য কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ। ফর্সা মুখ উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরো দেরি হবে। যত দেরি হবে চাচির কটু বাক্য তত বেশি হবে। খেতে দেবে না আজ নিশ্চয়ই। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।
টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভিতরে ভিতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময়ের আজ এত দ্রুত যেতে হলো, একটু থেমে থাকলে হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভরদুপুরে হওয়ার আশেপাশে তেমন কেউই ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি উপহার দিল। সত্যি তো, লোকটা কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আপনি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামালো তাকবীর। কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে এলোকেশী। এলিজাবেথ আমলে নিল না কথাটা, চলে গেল হেসে। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলো, ঘোর থেকে বের হতে পারেনি সে। এক অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরি আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তা আর হতে দেয় না। এ মেয়ে আগুন সুন্দরী, যেখানে যাবে সকলে ভস্ম হবে এর রূপে। সকল প্রকার সাইড এফেক্ট ভেবে এলিজাবেথের স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে প্রতিনিয়ত। ব্যবস্থা করে দেয় বাড়িতে পড়াশোনার। সে অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সবকিছু নিজের নাম করে ইফরাতকে দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে রেহাই পায়নি। কথায় আছে, কয়লা ধুলেও ময়লা যায় না। সুযোগ পেলে এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াতো শিহাব। সেসব কিছুই ছিল তাকবীরের অজানা। এক নাজুক মেয়ের এই এক দর্শনে স্তম্ভিত হয়েছিল সে। ছটফটে মনকে কোনোভাবেই মানাতে পারত না তাকবীর। অবুঝ বাচ্চার মতো সেও মানতে নারাজ ছিল মেয়েটা এখনো বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে ভয় দেখিয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত এক পলক এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়ই এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করাতো তাকবীর নানান অজুহাতে। সে সকল কিছুই ছিল সবিতা বেগমের অজানা। ইফরাতকে স্কুল থেকে আনার তালবাহানায় এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব প্রায় সময়। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিন অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে। বোকা এলিজাবেথের কাছে তা কাকতালীয় হলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে ছিল তা প্রি প্ল্যান। তাকবীর অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল সেই সঠিক মুহূর্তের, যেদিন সে নিজের করে পেতে পারবে তার এলোকেশীকে। তাজওয়ার দেওয়ানের কদর্য দৃষ্টি থেকে এলিজাবেথকে আড়াল করতে গিয়ে যতই তাকে দেখার তৃষ্ণা জাগুক, তাকবীর নিজের মনকে শুকিয়ে রেখেছিল কেবলমাত্র এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে। একই শহরে থেকেও তাদের দেখা হতো বছরে হয়তো 1-2 বার। এভাবেই কেটে গেছে 4টি বছর প্রিয়দর্শিনী অপেক্ষায়, এক ঝলক দেখার আশায়। আর আজ 4 বছরের সমস্ত তৃষ্ণা মেটানোর সুযোগ পেয়েছে তাকবীর। শিকারীর ধৈর্য নিয়ে এলিজাবেথের নির্লিপ্ততার সুযোগ গ্রহণ করে। এলিজাবেথের কপালের প্রান্ত ধরে নেমে আসা বেবি হেয়ারগুলো লম্বা হয়ে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে ছড়িয়ে পড়েছে, যেন এক ধরনের নৈরাজ্য তাতে লুকিয়ে আছে। তাকবীর অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো, তারপর হাত বাড়ালো চুল সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মুহূর্তেই তার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল। সংবরণ করলো নিজেকে। পরবর্তীতে পদ্ম ফুলের ডাগরের মতো কোমল রঙে রাঙানো ঠোঁটগুলো করে ফু দিল। এক পশলা উষ্ণ বাতাস, চুলগুলো উড়ে গেল। সন্ধি ফিরে পেল এলিজাবেথ।
ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাকবীর তৎক্ষণাৎ ব্যস্ত গলায় বলে উঠল, ছুঁইনি আমি, কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমার স্পর্শ করব না। এক চিলতে হাসি ফুটল এলিজাবেথের ঠোঁটে। ধীরস্থির কণ্ঠে বলল, আমি জানি। ন্যাসো হাই তুলতে তুলতে লিভিং স্পেসে ঢুকে। গত দুদিন রিচার্ড শুধু নিজেরই নয়, সবার ঘুম হারাম করে রেখেছে। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা দেখে সুযোগ বুঝে একটু ঘুমিয়ে নিয়েছিল ন্যাসো, কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার আগেই এক গার্ড এসে ডেকে তুলে। কাউচে বসা লুকাসকে দেখে মুহূর্তেই ন্যাসোর ঘুম উবে যায়। কিছু বলতে যাবে, ঠিক তখনই কারোর পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসঙ্গে উৎসুক দৃষ্টিতে পেছনে তাকায়। রিচার্ডকে দেখা মাত্র ন্যাসোর ভ্রু কুঁচকে যায়, চোখে সন্দেহ দানা বাঁধে। রিচার্ডের সাজসজ্জায় এত দ্রুত পরিবর্তন কেন? কিছুক্ষণ আগেও তো দেখেছে গতকালের পোশাকেই ড্রাগস টেনে উন্মাদ হয়ে পড়েছিল রিচার্ড, অথচ এখন কি অভিজাত ভঙ্গিতে এক হাত পকেটে গুজে গুট পা ফেলে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তবে এই বিস্ময়ে বেশিক্ষণ রইল না ন্যাসোর, কারণ গিরগিটির থেকেও দ্রুত রং বদলে ফেলে রিচার্ড নামে এই রহস্যময় মানুষ। বরাবরের মতো সম্পূর্ণ কালো পোশাকে আবৃত রিচার্ড, তবে আজ পার্থক্য শুধু হেয়ারস্টাইলে। রিচার্ড কখনোই চুলের অয়েড জেল ব্যবহার করে না, অথচ আজ কালো রিপড জিন্স ও ফিটিং কালো শার্টের সঙ্গে জেল দিয়ে খাড়া করে রেখেছে চুল। তবে গ্যাংস্টার বসকে আজ বেশ আকর্ষণীয় লাগছে। কনুই পর্যন্ত গোটানো শার্টের হাতা, বাহুর গৌরবর্ণ শিরার উপর জলজল করছে ভ্যানক্রফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে দুটো বোতাম খোলা থাকায় সুঠাম গড়ন স্পষ্ট। কালো স্নিকার্সের চপচপ শব্দ দমন করে সে সোজা ন্যাসোর সামনে গিয়ে দাঁড়ায়। গা থেকে বেশি আসা ডার্ক পারফিউমের গাঢ় সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে অপ্রত্যাশিত এক আন্তরিক হাসি। ন্যাসো লুকাসের দিকে তাকিয়ে খোলা গলায় বলল, গেট রেডি বয়েস, উই আর গোয়িং অন আ ট্রিপ। লুকাস আর ন্যাসো একে অপরের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে, তারপর নিঃশব্দে তৈরি হতে চলে যায়। লুকাস কিছুক্ষণ আগেই ফিরেছে রিচার্ডের অর্ডারে, কিন্তু এই আকস্মিক জরুরি কলের অর্থ কী, আর ট্রিপের অন্তরালে কী রহস্য লুকিয়ে আছে, সেসব কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ন্যাসো কিছুক্ষণ বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে স্থির করে, তারপর এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে। তাদের আদেশে আজ 18 ঘন্টা পর ইফরাত ও সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিছু শুকনো রুটি ও গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়। অনাহারে ক্লিষ্ট শরীরে খাবার দেখে সে ঝাঁপিয়ে পড়ে, শুকনো রুটি নিমিষে গলার্ধকরণ করে, কিন্তু বেশি পানি খাওয়ার ফলে পেটে মোচড় দিয়ে ওঠে। মুহূর্তে উকড়ে পড়ে পাকস্থলী সবকিছু। বমি করতে করতে শুরু হয় রক্তবমি। মায়ের এই অবস্থা দেখে ইফরাত নিস্তেজ শরীর নিয়ে ছুটে যেতে চায়, কিন্তু হাত পা শিকলে বাঁধা থাকায় কিছুই করতে পারে না। দূর থেকে অসহায়ভাবে মায়ের করুণ পরিণতি দেখে কাঁদতে থাকে। ন্যাসোর কানে খবর পৌঁছালে সে আদেশ দেয় সবিতা বেগমকে অন্য ঘরে সরিয়ে নিতে। এরপর থেকে ইফরাত মুখে পানিও তুলেনি, শরীর স্যাঁতস্যাঁতে মেজের সঙ্গে মিশে গেছে। গোসলের অভাবে বিকট ঘামের গন্ধ ছড়াচ্ছে। ন্যাসো সোজা গিয়ে দাঁড়ায় ইফরাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকায় ইফরাত। তার টানা টানা চোখ দুটি অনাহারের ফলে আরও গভীরে ঢুকে গেছে। ন্যাসোকে দেখেই জীর্ণ চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে, যা ন্যাসোর ক্রোধ আরও বাড়িয়ে দেয়। রুষ্ট গলায় সে বলে, মরতে চাও? ইফরাতের গলা দিয়ে শব্দ বেরোয় না। সে দুর্বল স্বরে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। ন্যাসোর চোয়াল শক্ত হয়ে যায়, চিৎকার করে বলে, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও, বলে হনহনিয়ে বেরিয়ে যায় ন্যাসো। ইফরাত নিষ্পলক তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। হঠাৎই ঠোঁটে ফিচেল হাসির রেখা ফুটে ওঠে। লাজুক হাসিতে ইফরাতের শ্যামবর্ণ মুখমণ্ডল লাল হয়ে যায়। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প
আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতি রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষ বসবাসের প্রকৃতির সঙ্গেই। প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরে মানুষগুলো যন্ত্রের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সবথেকে বড় বিমানবন্দর হলো ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যের অবস্থিত। এটির আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল। এবিসি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্তর সুঠম দেহের পিছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্শালার দৈহিক গঠনের 2 পুরুষ। রিচার্ডের বিধ্বস্ত কালো চান আর মানিক চান। টার্মিনালের রিচার্ডের বিশ্বস্ত কালো চান আর মানিক চান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হলে পিছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুক পুরুষালী রুক্ষ কণ্ঠস্বরে ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশি হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তির কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পিছন ফিরে রিচার্ড। এক কোট স্যুট পরিহিত পোস্ট লোকের আনন্দিত অবয়বের দৃষ্টিকোণ হলো। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশে ডজনখানেক কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলের শার্টের অন্তরালে গুজা যান কবচের মেশিন। লোকটি 2 হাত জড়িয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটি রক্তছায়া রিচার্ডের পায়ের উপর পড়তে অগ্রিম বার্তা হিসেবে রিচার্ডের হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেপের কারণে ধারালো চোয়ালের তামুক স্টিলের নতুন পাতিলে নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি। তবে খাদে নামে না সেই কণ্ঠস্বর। সেই উচ্চতিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকে বলল, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম লর্ড। থেমে রিচার্ডের দুপাশে রক্ষা কবচ আর বাজ পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিপকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের বুকে লুকাসের হাতে দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করলো, তবে লুকাসের উপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাট গলায় বলল, ডোন্ট ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস। পাশের ওয়েস্টবিনে বুকে ফেলে দিল। লোকটি ভিতরে ভিতরে কিছুটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়েই সে মহা খুশি। শুধু তেষ্টা নজরে তাকিয়ে দেখলো গার্ডরা দেখলো কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। হোয়ার ইজ দ্য কার? অবমূল্যায়িত লোকটার
মনের ভিতরে কষ্ট, ক্রোধ ও হতাশার বিজয়ে পরিবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, ওই যে গাড়ি পিছনে বস, আপনার পছন্দের ব্ল্যাক শার্ক। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সে BMW X6। ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMW এর বিখ্যাত কিডনি গ্রিল, যা গাড়িটির চেহারার আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে উৎ পেতে থাকা ব্ল্যাক প্যান্থারের মতো শিকারী নজরে জ্বলে আছে এলইডি হেডলাইট। বডিতে মডিফাইড আধুনিক ও অভিজাত্যপূর্ণ স্ট্রিমলাইন্ডে রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টে স্টিলের আকর্ষণ প্রতিবিম্ব পড়তেই প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যাক্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পিছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাসো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ভ্রু উঁচিয়ে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাসো গিয়ে বসলো ড্রাইভিং সিটে। অপর প্রান্তে লুকাস। রিচার্ড রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাপ নিয়ে কিছু অবিক্ষিত করছে। ন্যাসো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগ গাড়িটির স্থান ত্যাগ করলো। এক মুহূর্ত সময় নিল না। এক্সজেস্টর বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখল ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতঃপর গিয়ে অপর গাড়িতে গিয়ে বসে পড়ল। ড্রাইভারের সাথে সামনে গাড়িটির পিছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের। নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকে নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশের লিঙ্ক আপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষমোদ। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকে নিয়ে থাকে। সেখান থেকে এক চালানে সারা বছরের চেয়েও বেশি অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা আলাদিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যটা রাজা ও প্রজার মতো। BMWটি প্রতি 5.2 সেকেন্ডে 0.60 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টাওয়ার বার্স্ট ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যেই গিয়ে থামে একটি রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিচার্ডের গাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। এল সিস্টেমের একতলার রিসোর্টটি সুবিস্তৃত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গম পায়ে সোজা ভিতরে যায়। অযাচিত কারণেই চওড়া তামুক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকেই রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসোর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভিতর থেকে ঠিক ততটাই অভিজাতে ভরপুর। রাজকীয় ছোঁয়ার সজ্জিত প্রতিটি কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ, অথচ এপারের মানুষগুলি জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব।
সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনের ছোট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। সময় যত গড়াচ্ছে ভিতরের পৈশাচিক আত্মা তত নাড়া দিয়ে উঠছে। শক্ত চিবুকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে সমুদ্রের উথাল পাতাল ঢেউ, সামনে সমুদ্র, কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রিচার্ডের ব্যাপারে রিচার্ডের হাতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে অন্যদিন অনেকদিন যাবৎ একসাথে পথ চলা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করে জানে আলাদিন। পান থেকে চুন ঘষলে যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করে জানে। মাফিয়া অফ গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পন্ন করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতা আর প্রভাব ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতই নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বিতাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধা করে না। আলাদিন মৃদু গলায় খাসকির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল। অতঃপর রিচার্ডের সামনে গিয়ে রসালো গলায় শোধালো, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর ন্যাসো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আকলা তুষামত দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, হোটেল বেরোয়ারের পুরো কন্ট্রোল চাই আমার। লুকাসের দু চোখের সন্দেহ সংকুচিত হলো। ন্যাসোর অভিব্যক্তি স্বাভাবিক, আগে আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে, তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে ন্যাসোর দিকে তাকালে ন্যাসো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল। অতঃপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে নত দৃষ্টি নিবিষ্ট রেখে বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্ট হাসলো রনয়। হঠাৎ ন্যাসোর ফোনে শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ঠুক গিলল ন্যাসো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত শ্রুত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। 2 কথা বলে রিচার্ড ফোন না কেটে ন্যাসোর দিকে দিয়ে দেয়। ন্যাসো ফোনটা কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত থরাসে আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইটালি, ইটস মাই অর্ডার। আলা। জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। ধ্বংসযজ্ঞের লেলিহান ধাউ ধাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্রনীল লোচনে। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুককে চিবিয়ে চিবিয়ে আড়ালো। ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদর্যতা কুলুষিত মস্তিষ্কে আটকে থাকে ষড়যন্ত্রের ক্ষণকটা। মুহূর্তে অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল, যেন এক ক্ষুধার্ত হিংস্র। সে ভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনের ছোট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে স্নিগ্ধ হলো সাদা টাওয়ালে। দাঁতে দাঁত পিষে অস্পষ্ট স্বরে আড়ালো, ইউ আর ফাকিং ওয়েলকাম টু দ্য হেল, রেড। কর্ণপাত হবার সাথে সাথে ন্যাসো ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোরই নেই, তবু কিছুটা সাহস সঞ্চয় করলো ন্যাসো।
খাদযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে চাচ্ছেন? ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডবলীলায় হস্তান্তরিত হলো। বন্যপ্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠে, চোখে অক্রাশী দৃষ্টি পরিবর্তন হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গ ন্যায় কর্কশ গলায় চেঁচালো, বিকজ আই এম এডিক্টেড, আই এম অবসেসড, আই উইল নেভার লেট হার গো। রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না। কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠে রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারের গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকিয়ে ন্যাসোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোমান্স এ দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটেই পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনের আলোতে গাড়ির স্ট্রিমলাইনের প্রতি চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে ডার্ক রঙের গাড়িটি থেকে। গাড়িটির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি একটানা চলে। মফস্বলের নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ কিছু দূরে। গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ডো অর্ধেক খোলা। বাইরে থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভেতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশেই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুপাশ থেকে বেরিয়ে আসলো দুটি গার্ড। অর্ধ খোলা জানলা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাসো গাড়ি চালাতে চালাতেই রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটেই চলে আছে বাঁকা হাসি। তাদের চোখ শীতল, কঠোর এক আভা, যেন তারা জানে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে ওঠে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক প্যান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতেও তারা আমেজে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটি গাড়ি অপর গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে। গতি ও সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্য গতিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরও বাড়ে। বাতাসের বিরাট ছাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রেখে স্টিয়ারিং হুইল এবং অপর হাত রাখে ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পিছনে ফেলে দেয়। তবে ন্যাসোর দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাসো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমেষে ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির টেইল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গ্যাট বাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতলতার উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো আবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস। ন্যাসো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বের এয়ার। এই হোটেলে কুলিং, হিটিং,
এয়ার ফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে এক্সট্রি আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম ও অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছু থাকে, এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথরা সন্ধ্যায় হোটেলে উঠে তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়। 27 ঘন্টার জার্নি করে শরীর একদম নেতিয়ে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অজানা শহর। খাপড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ। দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশেই হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানাবড়া হয়ে যায় এলিজাবেথের। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলো দেখলো এলিজাবেথ। যত দেখছে চোখে ফুটে উঠছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটু ছোট চিলকুটটি পরতেই প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে উঠল ঠোঁটে। কেন জানি মনে হলো এলোকেশি লাল চুলের সাথে গরনে সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই এফোর্ট আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারত না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরও 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দিবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝে কলিং বেল বাজলো। এলিজাবেথ পিহল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুলল এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটোই একসাথে হলো। মানুষটা কিভাবে জানি না বললেও বোঝা যায় সব কিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাধনী বলতে কিছুই লাগালো না এলিজাবেথ। এগুলোর প্রয়োজন কখনই হয় না তার। এমনিতেই রূপে অপসরা, শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়িতে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আছড়িয়ে পিঠ ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকানো কোমর উন্মুক্ত, তবে লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। লাল চুলগুলো যেন দ্রুতি ছড়াচ্ছে চারিপাশে। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্টাড ইয়ারিং পরল। হাতে স্টোনের পাথরের দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ, সৌন্দর্য, যা এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিমাণই তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা? আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com-এ।
চলুন পুনরায় গল্পে ফেরা যাক। অনেকদিন পরে শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধে হচ্ছে এলিজাবেথের, তবুও লিফট থাকার কারণে বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট, ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোরে চাপলো। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়তেই চোখ বুজে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সমাগম অনেক বেশি, এক প্রকার গিজগিজ করছে মানুষের। চাকচিক্য লাইটের আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ, সকলের ফুর্তি আমেজে মেতে আছে। সবার হাতে হাতে ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভব হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের অফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিককে গম গম করছিল তাদের বাগান। কান্না এসে যায় এলিজাবেথের। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রভাবিত হলো অমিতকরণে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছু নেই, আমি আছি তো। চকিতে পিছন ফিরে চাইল এলিজাবেথ। চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা কৃষ্ণগহ্বরের দিকে তাকিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদস্পন্দনও জমে গেল চোখের পাতারই মতো। মনের অজান্তেই এক হাত চলে গেল বৃক্ষপটে। অনুভব করছে বুকের ভিতরে ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতায় এক গোয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাহস্যময়ী নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধর মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টিভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি। তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণগহ্বরে। বাঙালি ছাপের চেহারায় অসম্ভব মায়া ভর করে আছে। তাকবীরের চুলগুলো কুকড়া চুলও এলিজাবেথের পছন্দ না, তবুও কেন যেন এই চুলের তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতাও বেশ। ওদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়। তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পিছন পিছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোরে লেপ্টে যাচ্ছে। তাকবীর কোনো রকম দুলায়মান না হয়ে আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বউয়ের শাড়ির আঁচল ধরতে আত্মসম্মান কেটে ছুটো হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউয়ের পিছু পিছু আঁচল আঁকলিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলের চাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পিছন ফিরে তাকালো। এখানে তো কেউই নেই। স্মিত হাসলো তাকবীর, বলল, পুরোটা ভোগ করেছি আমি। চোখ কোটর থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ঢুক গিলে বলল, তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভিতর চাপ দিয়ে ধরল এলিজাবেথের। উৎফুল্ল অবয়বে আধার নেমে আসে। তাকবীর জিভ কাটল। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কথা পাল্টে বলল, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়ির মতো ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসলো। এলিজাবেথের অভিমুখে বসলো তাকবীর। সব সময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল। আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশের রূপালী থালার মতো গোল চাঁদটিও নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে জলমল আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছড়ানো
গ্লো স্টিক ছেটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতে জল আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন গ্লো স্টিক রঙিন গ্লো স্টিকের ভিন্ন রঙে ঝলমলে চারিধার। আলোর ন্যায় জল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোণে বসিয়ে হাত তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিসেল হাসল, নরম সুরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত। প্রেমের মালা মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে লুকেশি। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানানো একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেমবার্তা প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝল এলিজাবেথের ব্যাপারটা। লজ্জামাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আটকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উরুর উপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গহ্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে এসো লুকেশি। কথার সাথে মতামত পোষণ করলো এলিজাবেথ। জানতে চাইল, ওয়াশরুম কোন দিকে? আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল, ওইদিকে। বলে এলিজাবেথের পিছু যেতে নিলে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালো বউয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুযায়ী অনুসরণ করে খুব সহজে ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফেসেট ছেড়ে ভেজ্য অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ দমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্রেগ্রেন্স। স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল গাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরুগম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I will be right there to remain you again. You know me. আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।